আবার আপনার শুধু নির্দেশ, আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে। তখনই অপর প্রান্ত থেকে খুব পরিচিত কণ্ঠে একজন উপহাস করে বলে ওঠেন, তুমি 5টা লোক নিয়ে মিছিল করতে পারো না, আবার লক্ষ লক্ষ লোকের কথা বলো। মিছিল এখন বিচ্ছিন্নভাবে আপনি নিষেধ করছেন নাকি? বাবা বলে আমাকে বাঁচায় রাখছে, আবার দেশে যায় ক্ষমতা নিয়ে বিচার করার জন্য। কাদের বিচার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। ওনার মেইন টার্গেট ওই একজন মানুষই। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন। ওয়াদা তিনি ভেঙে ফেলেন। এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে। রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি, যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে এই বক্তব্য দিয়েছেন ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা। আসলে কি এরকম? আওয়ামী লীগ বলতো যে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা, রুলসের বাহিরে তিনি দীর্ঘদিন যাবত 10 বছর যাবত তিনি সেখানে এমডি পদে ছিলেন, এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পদ থেকে সরাইতে হয়েছে। চীন থেকে সফর করে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে আজকের বিএনপির অবস্থান একসাথে করে আমি একটি আলোচনা করছি। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ওনার নিজ বাসভবনে আজ সাংবাদিকদের সামনে এই কথাটি বলেছেন। আবারও শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আমি বলবো এই কল রেকর্ডটা সবার শোনা দরকার। সবচেয়ে বেশি শোনা দরকার হলো এখন পর্যন্ত যারা শেখ হাসিনার উপরে আস্থা রেখেছেন। আমি মনে করি এই কল রেকর্ডটা শোনার পরে যারা এখন পর্যন্ত শেখ হাসিনার প্রতি আস্থা রাখে, তারা বাংলাদেশের 1 নম্বরের বলদ ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক, অবশ্যই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো। তারপরে আরও একটা গরম খবর আছে, একটা খবর না, আরও ভয়ঙ্কর একটা খবর আছে। যেমন ডক্টর ইউনূস সাহেব 7 সিস্টেম নিয়ে কথা বলছে, তারপরে কিন্তু ভারতের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, নরেন্দ্র মোদীর ধুতি খুলে যাচ্ছে, খুবই টেনশনের মধ্যে সময় কাটাচ্ছে। আর আরও একটা গরম খবর, সেটা হলো বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সাধারণ জনগণ সহ অনেক রাজনৈতিক নেতাকর্মীরা চাচ্ছে যে আগামী 5 বছর বা 30 সাল পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবকেই ক্ষমতায় দেখতে চায়। আর এই নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে গিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের। তারা কিন্তু সরাসরি ডক্টর ইউনূস সাহেবকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে যে নির্বাচন কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। তো প্রিয় দর্শক, যাবতীয় রাজনৈতিক ইস্যু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। তো ভিডিওর শুরুতেই সেই ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকে একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সবগুলো বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। কিন্তু বাবা বলে আমাকে বাঁচায় রাখছে, আবার দেশে যায় ক্ষমতা নিয়ে বিচার করার জন্য। কাদের বিচার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। ওনার মেইন টার্গেট ওই একজন মানুষই। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। ওই যে ফজলুর রহমান, উনি যেভাবে চ্যালেঞ্জ দিছিল যে আমি বাইচা থাকতে কেমনে নির্বাচন না দেয় ইউনূস সরকার, আমি দেখে নিব। ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ দেখে ইলেকশনটা বাংলাদেশে কিনা করেন, বাপ দেখে লাগবো, বাপ দেখে নির্বাচন দিয়ে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম। কুল নাই কিনার নাই, মাছ দরিয়ায় নৌকা নিয়ে একা একা শেখ হাসিনা মাঝে মধ্যে অডিও কলে কথা বলে মনে একটু শান্তি পায়। আবার এরা কিন্তু সবাই চাপাবাজিও করে ওনার সাথে। এক চাপাবাজ শাওন টেলিফোনে কথা বলতেছে, আওয়ামী লীগের নেতা, বলে যে 3 লক্ষ লোক নিয়ে আমি রাজধানীতে যাবো, আপা আপনি যদি বলেন। তখন আপা একটা ধমক দিছে, ধর্মিয়া
অফিসটাই উদ্ধার করতে পারলা না এখনো? হ্যাঁ, এখনো অফিসের মধ্যে যে হাগু মুতু পেশা বাথরুম হয়ে গেছে পুরাটা। অফিসটাই উদ্ধার করতে পারলো না, আবার ঢাকায় 3 লক্ষ লোক নিয়ে যাবে। আপা ধমক দিয়ে দিছে। আপা বুঝে কারা চাপাবাজ, এটা বুঝতে পারে, কিন্তু আপা নিজেকে বুঝতে পারতেছে না। যে নিজেকে বুঝতে পারে না তার কপালে বুঝছেন অনেক দুঃখ থাকে, অনেক দুঃখ থাকে। নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য যে লোক আল্লাহর কাছে ক্ষমা চায় না, অনুতপ্ত হয় না, আল্লাহ তাকে যে নালত দেয় না, এটা আপনারা দেখতে পাবেন কিভাবে শাস্তি দেয় এই দুনিয়াতে রাখা। তার হায়াত বাড়ায় দেয়, কিন্তু হায়াত বাড়ায় দেয় এই জন্য যে জগৎবাসীকে দেখার জন্য দৃষ্টান্ত স্বরূপ তাকে রাখবে আর কি। এই স্যাম্পলটা রাখলাম, তোমরা দেখা নাও যদি জুলুম করো, অন্যায় করো মানুষের উপরে। এই জন্য তাকে বাঁচায় রাখছে। কিন্তু আপা বলে আমাকে বাঁচায় রাখছে আমার দেশে যায় ক্ষমতা নিয়ে বিচার করার জন্য। কাদের বিচার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। ওনার মেইন টার্গেট ওই একজন মানুষই। গত 8 মাসে দেশের কাউকেই নিয়ে উনি ভাবে নাই। ওনার মাথার মধ্যে ওই একটাই জিনিস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই একটা মানুষই টার্গেট, ওই একটা মানুষ কিন্তু ভারতেরও টার্গেট। দেখেন এই যে কলকাতার আজকে অবস্থা, বর্তমানের অবস্থা আপনারা দেখছেন, আগরতলার অবস্থা, অনেক ভিডিও দেখতেছেন, কষ্ট লাগে ভাই, মানুষের কষ্টে বুঝছেন হাসি আসে না মুখে। কারণ এই যে দোকানপাট সব বন্ধ হয়ে যেতেছে, নিউ মার্কেট বন্ধ হয়ে যেতেছে, ওদের গাড়ি ঘোড়ার ব্যবসা বন্ধ হয়ে যেতেছে। ওই যে টানা রিক্সাওয়ালা গুলা বুঝছেন কি কান্না কাঁদতেছে যে কেউ আসে না এই এলাকায়, কেউ এখন আসে না, আমাদের কোনো সংসার চলে না। বড় বড় দোকানগুলা বন্ধ হয়ে গেছে বুঝছেন, সব বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। শুনছি একটা হাসপাতাল নাকি মহিলা হোস্টেলও বানায় ফেলাইছে, কারণ কোনো রোগী যায় না। চিন্তা করেন। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। এই কলকাতা নিউ মার্কেট কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে। তো কলকাতার লোক কি কেনাকাটা করে না? ওখানেও তো অনেক মুসলমান আছে, তাই না? তারপর পূজা আছে, 12 মাসে 13 পূজা তো লাইগাই থাকে। কেন বেচা কিনা হয় না? তার মানে কি আমাদের দিয়েই ওরা চলতো। এখন ওদের উচিত বুঝছেন, ওই যে শুভেন্দু অধিকারী, ওই যে 3 বাটি গরুর মাংস খাইছিল, যে ওই লোকটার বাসা যায় ঘেরাও করা, ওরে পাকড়াও করা, ওরে ধরে জিজ্ঞাসা করা যে তোর কারণে আমাদের আজকে এই অবস্থা। ওর কারণে কিন্তু ও যা বাড়াবাড়ি করলো 2-3 মাস, আরে বাপরে বাপ, আগরতলা যায় ওইখানে দূতাবাসে যা হামলা করলো। চিন্তা করছেন কত বড় সাহস? কিন্তু এখন বুঝতে পারতেছে, পুরা ভারতবাসী বুঝতে পারতেছে একটা ভূমিকম্প হয়ে গেছে। তো ইউনূস স্যার চীন থেকে ফিরে আসার পর ওদের মিডিয়া, ওদের যত অবসরপ্রাপ্ত সচিব, পুলিশ অফিসার, আর্মি অফিসার, মোদিজি কিন্তু সরাসরি কিছু বলে নাই। ওনার লোকজন বলা শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাকি অনধিকার চর্চা করতেছে, 7 সিস্টার নিয়ে কথা বলার ওনার কোনো অধিকার নাই, এটা নাকি ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা কেন আলাপ করেন? আমাদের এখানে নির্বাচন কবে হবে না হবে এটা তো আমরাই বুঝবো, আপনারা কেন বলেন আমাদের দেশ নিয়ে কথা? আর ইউনূস স্যার কি বলছে? কিছুই তো বলে নাই। বলছে এই 7 সিস্টারের একমাত্র অভিভাবক আমরা। হ্যাঁ, অভিভাবক, বাংলাদেশ একমাত্র অভিভাবক। এটা শুনেই গায়ে চলে গেল আপনাদের। কিন্তু 7 বোন তো খুশিতে বাকবাকুম। 7 বোনের এক ভাই সিটাগাঙ্গা ফোয়া, 7 বোনের এক ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, চিটাংবাড়ি, একদম কাছাকাছি 7 বোনের। উনি কি বলছেন? উনি তো নতুন কিছু বলে নাই। এই যে আমাদের শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি যে বলতেন ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ করবে, সারা জীবন ইয়াদ করবে। কি দিছি এটা কি বলছে? বলে নাই ভাই। এই 7 সিস্টারে যাওয়ার রাস্তাঘাটি কইরা দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো নতুন কিছু বলে নাই। গায়ে আগুন লাগলো কেন? আগুন লাগার পিছনে কারণটা আমি বলি। এই 7 সিস্টারের সাথে 4টা বোন, মানে 7 বোনের মধ্যে 4টা বোন আমাদের সাথে একেবারে গায়ে গায়ে লাগানো। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর আসাম। এই 4 বোন কিন্তু আমাদের গায়ের সাথে লাগানো। আর 3 বোন একটু দূরে, মণিপুর, নাগাল্যান্ড আর ওই যে অরুণাচল, ওইটার সাথে কিন্তু আবার চায়না জড়িত, চায়নার বর্ডার জড়িত। এখন মজার ব্যাপার, এই 7টি অঙ্গরাজ্যের সাথে ভারতের যোগাযোগের রাস্তা যেটা, ওটা একটা চিকেন লেগ, মানে মাত্র 22 কিলোমিটার জায়গা, চিকন একটা জায়গা। এই জায়গা দিয়ে যাইতে হয়। মনে করেন কলকাতা থেকে যদি কোনো পণ্য ত্রিপুরায় পাঠাইতে হয়, তাহলে তাকে যাইতে হবে 1600 কিলোমিটার জার্নি কইরা ত্রিপুরায় কোনো প্রোডাক্ট পাঠাইতে হবে, খাদ্য পৌঁছাইতে হবে। আর আমরা যদি রাস্তা দিয়ে দিই মাত্র 400 কিলোমিটার, 400 কিলোমিটারের মধ্যে পুরা এই 7 বোনের কাছে চলে যাবে যা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন এই 7 বোনের সাথে সমুদ্র নাই, শুধু ল্যান্ড আর ল্যান্ড। ওর কাছে পৌঁছাইবার জন্য সমুদ্র দরকার। সমুদ্র ছাড়াও একটা দেশ উন্নতি হইতে পারে না। আমাদের দেশে সমুদ্র আছে চিটাগাঙ্গের সাথে, এখান থেকে আমরা একটা রাস্তা দিব। এই রাস্তা কিন্তু শেখ হাসিনা আগেই দিয়ে রাখছে, কিন্তু ইউনূস স্যার দিতে চাইলো যখন, তখন গায়ে জ্বালা ধরলো কেন? এইটা একটু বুঝায় বলি। আজকে এইটুকুই কথা বলবো। ইউনূস স্যারের কথা হচ্ছে যে আমি রাস্তা দিব ঠিকই, যে রাস্তাটা আমাদের হাসিনা সরকার দিয়ে রাখছে আমাদেরকে না জিজ্ঞেস করে, আমাদেরকে অন্ধকারে রাখা। কিন্তু উনি বলছে যে এই রাস্তা আমি ব্যবহার করতে দিব, রাস্তা আরো সুন্দর করে দিব, কিন্তু এই রাস্তা দিয়ে আমাকে যেতে দিতে হবে নেপাল। ওই যে চিকেন লেক, ওই যে 22 কিলোমিটার, এইটুকু পাড়ি দিলে কিন্তু আমরা নেপালে যাইতে পারি, নেপালের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি। আরেকটা কি, ওই যে 7 বোনের আরেক বোনের নাম অরুণাচল প্রদেশ।
ওই অরুণাচল প্রদেশের পুরাটাই কিন্তু চীন, ওই সাইডটা। আর এই সাইডটা দিয়ে যদি আমাদেরকে একটা রাস্তা দিয়ে যায়, তার মানে আমাদের ঢাকা থেকে চীনে যাওয়ার রাস্তা হয়ে যায়, তাই না? যদি এই রাস্তাটা কেন প্রয়োজন, আপনারা এর মধ্যে শুনে গেছেন চীন আমাদের দেশে ইন্ডাস্ট্রি করতে চায়, সব রকম ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক, মনে করেন টেলিফোন বানাইবো, টেলিভিশন বানাইবো, ওভেন বানাবে, ফ্রিজ বানাবে, যা যা দরকার, এই যে ফ্যান ঘুরতেছে ফ্যান বানাবে, এসি বানাবে, সব বানাবে এই দেশে। আমাদের দেশের লোকজন কাজ করবে, আমরা এতে ভ্যাট পাবো। কিন্তু ওনারা এই প্রোডাক্ট বানায়া ওনাদের দেশে নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দিতে চায়। ওনারা তো জানেন সারা পৃথিবীতে ওনাদের ব্যবসা কেন্দ্র। ওনারা ওই ব্যবসাটাকে আরো বাড়াইতে চায় বাংলাদেশের সাথে হাত মিলাইয়া। এবং এই যে রাস্তাটা করবে চীনের সাথে বা নেপালের সাথে, বাংলাদেশ থেকে চিটাগাং হইয়া, টোটালটাই হবে চীনের তত্ত্বাবধানে। তার মানে চীন এখানে অর্থলগ্নি করবে। চিটাগাং থেকে নেপাল, চিটাগাং থেকে চীন, ওনাদের প্রোডাক্ট তৈরি হবে এখানে, এই রাস্তা দিয়ে নিজের দেশে নিয়ে যায়, সারা পৃথিবীতে ওনারা ব্যবসা করবে। এইটাই বলছে ইউনূস স্যার ওনাদেরকে, যে আমরা অভিভাবক এই 7 বোনের, রাস্তা ঠিকই দিব কিন্তু আমাকেও এটা দিতে হবে, শর্ত এইটা। আর এটা নিয়েই কিন্তু বারবার উনি মোদিজির সঙ্গে বসতে চায়। চীনে যাওয়ার আগেও বসতে চাইছিল, রাজি হয় নাই। আবার থাইল্যান্ডে দেখা হবে, ওইখানে বসতে চায়, রাজি হয় না। কারণ কি জানেন, ইউনূস স্যার তো যুক্তিসঙ্গত কথা বলতেছে। আমার দেশে রাস্তা ব্যবহার কইরা, ট্রেন লাইন ব্যবহার কইরা তুমি 7 সিস্টারে প্রোডাক্ট পাঠাইবা, আমারে কি সুযোগ সুবিধা দিবা? তাহলে আমাকে ব্যবসা করার সুযোগ সুবিধা দাও, চীনের সাথে রাস্তা দাও, নেপালের সাথে রাস্তা দাও, আর ওই রাস্তাটা যাবে চিকেন ডেকের মাঝখান দিয়া। এবার বুঝালন, এইটাই উনি বলছে যুক্তিসঙ্গত কথা। কারণ কি জানেন, উনি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। থেকে সফর করে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে আজকের বিএনপির অবস্থান একসাথে করে আমি একটি আলোচনা করছি। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ওনার নিজ বাসভবনে আজ সাংবাদিকদের সামনে এই কথাটি বলেছেন। প্রিয় দর্শক, এতে বিস্তারিত যা লেখা হয়েছে ইত্তেফাক পত্রিকায়, আমি একটু বিস্তারিতটা পত্রিকা থেকে তুলব, তারপরে আমার বিশ্লেষণ দিয়ে আজকের এই পর্বটি শেষ করব। আগে নির্বাচন পরে সংস্কার, এমন কথা বিএনপি কখনো বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলে নাই। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কারের প্রথম দাবি হলো বিএনপির। বুধবার 2 এপ্রিল দুপুরে ঠাকুরগাঁ শহরে তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায়, অথচ সংস্কার চায় না, নির্বাচন চায় বা একথা মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে এই সমস্ত কথা বলা হচ্ছে বলে দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষস্থানে আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সেকেন্ড ইন কমান্ডার আমরা বলবো সাংবাদিক ইলিয়াস হোসেন, থার্ডলি আছে ডক্টর কনক সারোয়ার, এরপরে ফেস দ্য পিপল, টিভি 24, আরো বিভিন্ন চ্যানেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রিয় দর্শক, তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে চাচ্ছেন যতগুলা ইউটিউব, ফেসবুক পেজে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে সবগুলা মিথ্যা ছিল এবং বিএনপির পক্ষে কি আমরা তখন কথা বলি নাই? আমরা সবাই বিএনপির পক্ষেই ছিলাম, জামাতের পক্ষে ছিলাম, ছাত্রদের পক্ষে ছিলাম, গণ অধিকারের পক্ষে ছিলাম, বাম রাজনৈতিক দলগুলার পক্ষে ছিলাম, চরমোনাইয়ের পক্ষে ছিলাম, হেফাজতের পক্ষে ছিলাম, সবার পক্ষ নিয়ে শুধুমাত্র স্বৈরাচার আর তার দোসরদের বিরোধিতা করেছিলাম। আজও তাই করে যাচ্ছি। যারা করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ভাই, তারা আজও সেই স্বৈরাচারের বিরুদ্ধেই কথা বলছেন। শুধুমাত্র তখনই কন্ট্রাডিকশন বিএনপির সাথে আমাদের সকলের হচ্ছে যখন নাকি ফেসিবাদকে সাথে নিয়ে নির্বাচন করা, ফেসিবাদকে স্পেস দেওয়া, ফেসিবাদের সংবিধান বাতিলের বিপক্ষে বিএনপির অবস্থান নেওয়া, ফেসিবাদের রাষ্ট্রপতি চুপ্পুকে বাতিলের বিষয়ে বিএনপি বিরোধিতা করা, তারপরে 16ই ডিসেম্বর নতুন সংবিধানের ঘোষণা দেওয়া এবং সেখানে বিএনপির বিরোধিতা করা, এই সমস্ত কারণে আমরা যারা বিএনপির পক্ষের আলোচক ছিলাম তারা বিএনপির বিপক্ষের সমালোচক হয়েছি। এখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে দোষারোপ করেন আর নিজেকে পুত পবিত্র বলে দাবি করেন, তাহলে এই দাবির জবাব দিবেন আপনারা যারা আমাদের কথা আগে শুনেছিলেন, বর্তমানে শুনছেন। আপনাদের কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সম্মান করি, কিন্তু ওনার মতন একজন বিজ্ঞ সিনিয়র মানুষ, উনি যদি এভাবে এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আমাদেরকে বিএনপি বিরোধী বানিয়ে ফেলেন, তাহলে
এটা বিএনপির জন্য বড় মাপের ক্ষতি হবে বলে আমি মনে করছি। আপনারা যারা আমাদের কথা শুনেন, আপনাদের কাছ থেকে জানতে চাই আমার কথাটা সঠিক কিনা, যে যদি অনলাইন সোশ্যাল মিডিয়াকে এখন বিএনপির সাথে কন্ট্রাডিকশনে দাঁড় করানো হয়, দুইটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়, বিএনপি একদিকে সোশ্যাল মিডিয়া অন্যদিকে, তাহলে বিএনপির জন্য কত বড় ক্ষতি হবে বলে আপনারা মনে করেন, যারা বিএনপি করেন তাদের কাছ থেকে আমাদের জানতে চাওয়া। প্রিয় দর্শক, আপনারা যারা বিএনপি করেন তারা কিন্তু আমাদের সাথে সুর মিলিয়ে দীর্ঘ অনেক বছর যাবৎ কথা বলে আসছেন, তাই আপনাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বললেন তা ছেড়ে দিলাম। এখানে আরো যা লিখেছেন আপনাদের সামনে সর্বশেষ অবস্থান তুলে ধরছি। ওনার বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলো সেটাই যেই দল হোক না কেন, যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না। মহাসচিব আরো বলেন, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদেরকে বের করে দেয়। তার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। উনি আওয়ামী লীগকে বাস্তব প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন যে ভবিষ্যতেও যদি কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে, রাষ্ট্রের সাথে বেইমানি করে, রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, রাষ্ট্রের অর্থ পাচার করে, দুর্নীতি করে, দুঃশাসন চালায়, তাদেরকে জনগণ বের করে দেয়। এর প্রমাণ হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া। প্রিয় দর্শক, সেই সুন্দর কথাটার ভিতরেই আমরা থাকি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যা বলেছেন এই কথার উপরেই উনি থাকবেন। উনি সংস্কারের বিষয়ে এগিয়ে আসবেন। বিএনপি একটি বড় দল, বিএনপি যদি সংস্কারের পক্ষে আসে তাহলে আর সংস্কার করতে আমাদের আর কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। সংস্কারের পাশাপাশি শেখ হাসিনা সহ, ভারত সহ, নরেন্দ্র মোদী সহ যারা যারা বাংলাদেশের 24 সালে হত্যাকাণ্ডে জড়িত তাদেরও বিচার সংস্কারের মাধ্যমেই হয়ে যাবে। নরেন্দ্র মোদীর বিচার যদি হয়, এতে যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকে তাহলে নরেন্দ্র মোদীর বিচার করা আমাদের পক্ষে সহজ হবে। আমাদের ভিতরে দ্বিমত বা আলাদা আলাদা গ্রুপিং না থাকলে, এখানে ভারতের লোকজন এসে আমাদের সন্তানদেরকে হত্যা করে গিয়েছে বলে যেই প্রমাণ পেয়েছে প্রসিকিউটর তাজুল ইসলাম যা বলেছে সাংবাদিকদেরকে, সেই কথার উপরে একমত যদি বিএনপি পোষণ করে তাহলে ভারতের কোনো সৈন্য, কোনো বাহিনী এসে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য মানে যেই অপরাধ করেছে সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো যাবে। আর ভারত হলো আমাদের সবচাইতে চরম শত্রু। 53-54 বছর তারা সেটাই দেখিয়েছে। তারা শুধুমাত্র আধিপত্য বিস্তার করে তাদের নতুন প্রদেশ হিসাবে বাংলাদেশকে ঘোষণার জন্য এতদিন পর্যন্ত জুলুম, নির্যাতন, হত্যা চালিয়েছে বাংলাদেশের উপরে। আর আজকে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে শুধু নয়, তারা আশেপাশের প্রত্যেকটা দেশ থেকে বিতাড়িত হয়ে কোণঠাসায় আছে এখন ভারত। নিজের দেশের ভিতরে এখন চলছে বিভিন্ন রাজ্যে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য সংগ্রাম। তাদের নিজের দেশকে টেকেল দেওয়াই এখন মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের, কারণ সে সবচাইতে নিকৃষ্ট একটি সরকার ভারতে পরিচালনা করেছে। সর্বশেষ সে 3 বার বিজয়ী হয়েছে। 10 বছর পাড়ি দিয়ে সে 12 বছরের মতো সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ভারতকে বিশ্বের দরবারে সবচাইতে নিম্ন মর্যাদায় নিয়ে গিয়েছে এই নরেন্দ্র মোদী। তার আগে এত খারাপ অবস্থায় আর কোনো অন্যান্য রাজনৈতিক দল নিতে পারেনি। তবে তার আগে তার দল যখন ক্ষমতায় ছিল তখন বাবরি মসজিদ ভেঙে একই ধরনের অপরাধ করেছিলেন এই বিজেপি দলটি। এই দলটি বাংলাদেশকে সবচাইতে বেশি দুশ্মন মনে করে থাকে, কারণ বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলমান। যেখানেই মুসলমান আছে, যেখানে বৌদ্ধিস আছে, যেখানে খ্রিস্টান আছে, যেখানে অন্য ধর্মের মানুষ আছে, তাদেরকেই ওরা সহ্য করতে পারেন না। ওরা শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদ, যেটার ভিতরে শুধুমাত্র গরুর পায়খানা আর প্রস্রাব খায়, তারাই হলো নরেন্দ্র মোদীর আপনজন, কাছের মানুষ। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো সবগুলো আলোচনা শোনার পরে আপনাদের মতামতটা কি সেটা কিন্তু অবশ্যই এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।